সিরাজগঞ্জে পৌর মেয়রের গুলিতে নিহত হন সাংবাদিক শিমুল, দাবি স্থানীয় সংসদ সদস্যের। শিমুল পরপর ওই বন্দুক সহ 2-3টা ছবি তোলার পর সরাসরি শিমুলকে গুলি করা হয়। গ্রেফতার 7, শাহজাদপুরে আধাবেলা হরতাল পালন, দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ। হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক বিচারের মুখোমুখি করা হবে। ভোট শেষে নির্বাচিত প্রতিনিধি, ভোট শেষে আমাদের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, তাকে অবশ্যই আমরা বিচারের মুখোমুখি করব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি ফাহমিদা মৌলুদ। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। রাজনৈতিক চাপে নয়, বিশিষ্টজনদের মতামতেই প্রভাবমুক্ত নির্বাচন কমিশন গঠন করা হবে, জানালেন সংশ্লিষ্টরা। সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে সর্বজন গ্রহণযোগ্যতা। মোসাদের কথিত এজেন্ট সাফাদির সঙ্গে ভারতে দফায় দফায় বৈঠক করেন আসলাম চৌধুরী। তথ্য প্রমাণ পাওয়ার দাবি গোয়েন্দাদের। শিগগিরই রাষ্ট্রদ্রোহ মামলার চার্জশিট। দেশে প্রতি বছর 20 লাখেরও বেশি কর্মক্ষম মানুষ বাড়লেও নেই পর্যাপ্ত কাজের সুযোগ। শ্রমবাজার ও বিনিয়োগ সম্প্রসারণ না হওয়ায় বাড়ছে বেকারত্ব, মত অর্থনীতিবিদদের। এবং বছরে দেশে নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয় 1 লাখের বেশি মানুষ। তামাকজাত পণ্য ও অনিরাপদ খাবারই কারণ, বলছেন গবেষকরা। সচেতনতা বাড়াতে র্যালি। আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পৌর মেয়র হালিমুল হক মিরুর গুলিতে নিহত হন সাংবাদিক শিমুল, এমন দাবি করেছেন সিরাজগঞ্জ 6 আসনের সাংসদ হাসিবুর রহমান স্বপন। এ হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হলেও মূল আসামি পৌর মেয়র মিরুকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে শিমুল হত্যার প্রতিবাদে শাহজাদপুরে স্থানীয় ছাত্রলীগের ডাকে আধাবেলা হরতাল পালিত হয়েছে। সিরাজগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন রিঙ্কু কুন্ডু, ক্যামেরায় ছিলেন অমৃত সেন। বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরুর বাড়িতে ধরে নিয়ে যাওয়া হয় ছাত্রলীগ নেতা বিজয়কে। সেই সংবাদ সংগ্রহ করতে গেলে এভাবেই এলাকাবাসী ও প্রশাসনের সামনে গুলি করেন মেয়র হালিমুল হক। এতে গুলিবিদ্ধ হন সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। শুক্রবার সকালে সিরাজগঞ্জ 6 আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন সরাসরি দায়ী করেন মেয়র মিরুকে। ছাত্রলীগের সভাপতি সেই বিজয়কে এই কালীবাড়ির মোড় থেকে মিরুর 2 ভাই তাকে কিডন্যাপ করে মারধর করতে করতে তার বাসায় নিয়ে যায়। তো মিছিলটা যখন মেয়রের বাড়ির দিকে যায় তখন মেয়র তার বাসার থেকে বন্দুক নিয়ে বের হয়। শিমুল পরপর ওই বন্দুক সহ 2-3টা ছবি তোলার পর সরাসরি শিমুলকে গুলি করা হয় প্রশাসনের সামনে। প্রশাসনের বাধা উপেক্ষা করে সে গুলিটা করে, ওখানে শিমুল লুটে পড়ে। সাংবাদিক শিমুলকে হত্যার ঘটনায় শুক্রবার ও শনিবার বেশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও মূল আসামি পৌর মেয়র হালিমুল হক মিরুকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছে অভিযুক্ত মেয়র। ইতিমধ্যেই মেয়রের ভাই মিন্টু এবং এখানে আরেকজন নেতা নাসির, এই 3 জন সহ সর্বমোট 6 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। মেয়রের লাইসেন্সকৃত শটগানটি জব্দ করা হয়েছে, 43 রাউন্ড গুলি জব্দ করা হয়েছে এবং একটি গুলির ফাঁকা খোসা কার্তুজ এটি জব্দ করা হয়েছে এবং মেয়রকে গ্রেপ্তারে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে স্থানীয় ছাত্রলীগ আধাবেলা হরতালের ডাক দেয়। স্থানীয় সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও এতে সমর্থন দেন। শিমুলের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা সিরাজগঞ্জ প্রেস ক্লাব থেকে 3 দিনের কর্মসূচি গ্রহণ করেছি। খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এই অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ আমরা চালিয়ে যাবই। আমরা দলমত নির্বিশেষে এই হত্যাকাণ্ডের এবং অবৈধ কাজকামের আমরা তীব্র নিন্দা জানাই আর এর দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দাবি করি। এর আগে শাহজাদপুর হামিদা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিহত সাংবাদিক শিমুলের প্রথম নামাজে জানাজা হয়। এতে স্থানীয় প্রশাসন, সাংবাদিক ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে নিহতের লাশ নিয়ে যাওয়া হয় উপজেলার মাদলা গ্রামে। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বাদ জোহর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।
সাংবাদিক আব্দুল হাকিম শিমুল নিহতের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। মানববন্ধন থেকে এই হত্যার সঙ্গে জড়িতদের দল থেকে বহিষ্কার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি বিভিন্ন সময়ে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের মারধর ও হত্যার প্রতিবাদ জানানো হয়। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সকালে খুলনা প্রেস ক্লাবের সামনে সমকাল শরীর সমাবেশের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ হয়। এতে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। তারা শিমুল হত্যার সঙ্গে জড়িতদের দল থেকে বহিষ্কার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাংলাদেশে অতীতে সাংবাদিক হত্যা হয়েছে, তদন্তের নামে বছরের বছর কালক্ষেপণ করা হয়েছে। শিমুল হত্যাকাণ্ড নয়, যত সাংবাদিক নিহত হয়েছে তাদের সকল হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি। রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে কলেজের সামনেই মানববন্ধন পালিত হয়। এ সময় সাংবাদিকদের সাথে একাত্মতা ঘোষণা করে কর্মসূচিতে অংশ নেন কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বিভিন্ন সময়ে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের মারধর ও হত্যার প্রতিবাদ জানান। সারা দেশের সাংবাদিকরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। এসব হত্যার বিচার দ্রুত না করা হলে আগামীতে সাংবাদিকতা পেশা আরো ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। মানববন্ধন হয়েছে ময়মনসিংহেও। প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন জেলার সব সাংবাদিক। শিমুল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। যদি অবিলম্বে এই বিচার কার্যকর না হয়, আমরা ঐক্যবদ্ধভাবে সারা দেশে আন্দোলন করব। সিলেটে মানববন্ধন থেকে সাংবাদিক শিমুলের হত্যাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচিতে স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। এছাড়া যশোর, পঞ্চগড়, দিনাজপুর, বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন পালন করেন সাংবাদিকরা। ইসমাত জাহান, সময় সংবাদ। সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজধানীর মহাখালীর একটি স্কুলে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সে বিশ্বাস, তিনি কেউকে ছাড় দেন না। আপনারা দেখেছেন, হোক সে নির্বাচিত প্রতিনিধি, হোক সে কোন উচ্চ কর্মকর্তা, হোক সে সামাজিক প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, কাউকে আমরা ছাড় দিচ্ছি। এবং যেই অন্যায় কাজ করেছে তাকে অবশ্যই আমরা বিচারের মুখোমুখি করবই। যাকে যাকে ধরার তাকে তাকে ধরছে এবং যাকে যাকে বিচারের মুখোমুখি করতে হবে তাকে তাকে করছে। কোনো রাজনৈতিক চাপে নয়, বিশিষ্টজনদের মতামতের ভিত্তিতে দলীয় প্রভাবমুক্ত একটি যোগ্য নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এবং সার্চ কমিটির সদস্য মাসুদ আহমেদ। তারা বলেন, তর্কের খাতিরে বিরোধিতা থাকতে পারে, তবে এই কমিটি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সর্বজন গ্রহণযোগ্য একটি কমিশন গঠনে। রাশেদ লিমনের রিপোর্ট। ইসি পুনর্গঠন ইস্যুতে এরই মধ্যে 3 দফা বৈঠক ও 2 দফায় 16 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে মত বিনিময় করেছে সার্চ কমিটি। এরই মধ্যে নিজেদের কাজ অনেকটাই গুছিয়ে এনেছে কমিটি। ইলেকশন কমিশন মন্ত্রিপরিষদ সচিব বলছেন, রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা আছে এমন কাউকে দেখা যাবে না চূড়ান্ত তালিকায়। বিশিষ্টজনদের মতামতকে প্রাধান্য দিয়েই মানদণ্ড ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন সার্চ কমিটির সদস্য। যদিও রাজনৈতিক দলগুলো দিয়েছে, কিন্তু ওখানে অরাজনৈতিক লোক যথেষ্ট আছে। ইন্টারনালি সবাই তো কোনো না কোনো দলের সমর্থক থাকতে পারে, যেহেতু আমরা ভোট দেই সেই হিসেবে হতে পারে, কিন্তু এক্সপোজড দলীয় পরিচয়ের লোকজনকে এখানে আনা ঠিক হবে না, এটা সবাই বলেছেন। কোন কোন মানদণ্ড অনুযায়ী যে তারা আগে কি করেছেন, তাদেরকে নির্বাচন পরিচালনা সংক্রান্ত অভিজ্ঞতা আছে কিনা সেটি একটি কথা, এবং যে সমস্ত সমাজ শক্তির উপর এই নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনারদের প্রভাব বিস্তার করা দরকার, ওই ধরনের ব্যক্তিকেই পাচ্ছি তো বটে, তাদের মধ্যেও প্রতিযোগিতা করে যারা শ্রেয় মনে করছে তাদেরকে তোলার চেষ্টা করছি আমরা। সর্বোচ্চ গ্রহণযোগ্যতার বিষয়টি মাথায় রেখে প্রভাব মুক্ত হয়েই এই কমিটি কাজ করছে বলে দাবি তাদের। তবে এখনো পর্যন্ত আমরা কোনো প্রভাবিত হইনি। আমরা নিশ্চিতভাবে ব্যাখ্যা করতে পারবো যে এই ব্যক্তিদেরকে কেন আমরা সুপারিশ করতে যাচ্ছি। ওনারা সবকজনই যোগ্য, দক্ষ এবং সকল মানদণ্ডে উত্তীর্ণ ব্যক্তি। এখন বিতর্ক করতে চাইলে কেউ করতে পারে, সেটা আমার বলার কিছু নেই। 8 ফেব্রুয়ারির মধ্যেই রাষ্ট্রপতির কাছে 10 জনের চূড়ান্ত নাম জমা দেওয়া হবে বলে জানান তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সবার কাছে গ্রহণযোগ্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সার্চ কমিটির সদস্যরা ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়ে নাকি আস্থা কোণে নিক্ষিপ্ত হবেন তা নির্ভর করছে নির্বাচন কমিশন গঠনে কাজের স্বচ্ছতার উপর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন মির্জা ফখরুল। মানুষের আস্থা কতটা কমে গেছে রাষ্ট্রের সর্বোচ্চ পদগুলোর উপরে, যাদের কাছ থেকে মানুষ আশা করে। বলছে কি হবে সাধারণ মানুষ, ও যা ঠিক করে রেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাই হবে। আমরাও সেটাই দেখতে চাই যে আসলে উনি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারছেন। যদি না পারেন, ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায়ে তাদের নাম লিখিত হবে। আমরা আশা করব তিনি একটি নির্বাচন কমিশন দেবেন, যে নির্বাচন কমিশন অন্তত শক্তিশালী হয়ে দাঁড়াতে পারবে। সার্চ কমিটির মাধ্যমে শক্তিশালী একটি নির্বাচন কমিশন গঠন হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। এ সময় আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বর্তমান নির্বাচন যিনি আছেন কোন মেরুদণ্ডহীন, ওনার কোনো ব্যক্তিত্ব ছিল না, সেই জন্য নির্বাচন সুষ্ঠু হয়নি, হওয়ার সুযোগও ছিল না। আমরা আশা করব সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন আসবেন, চিফ নির্বাচন কমিশন আসবেন, তিনি নিরপেক্ষ হবেন, আগামী নির্বাচনটা সুষ্ঠু হবে, সুন্দর হবে, এটা আমাদের আশা। সন্ধ্যার সময় আরো থাকছে। বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের বাকি অর্থ ফেরত পাওয়া নিয়ে সংশয়। অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের দ্বন্দ্বই কারণ বলছেন বিশ্লেষকরা। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কথিত এজেন্ট মেহেদী আল সাফাদির সঙ্গে বৈঠক করায় চট্টগ্রামের ব্যবসায়ী ও বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার চার্জশিট দেওয়া হচ্ছে শিগগিরই। গোয়েন্দারা জানিয়েছেন, ষড়যন্ত্র করতে ভারতের আগ্রা ও নয়াদিল্লির রিসোর্ট এবং এক অভিনেত্রীর বাসায় দফায় দফায় বৈঠক করে তারা। মাসিক $20,000 বিনিময়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রে অংশ নিতে রাজি হন সাফাদি। কয়েক কিস্তিতে প্রতিশ্রুত অর্থের টাকাও বিদেশে পাঠানো হয়। তদন্তে ভারত সফর করে এসব তথ্যের সপক্ষে দলিল পাওয়ার দাবি করেছেন গোয়েন্দারা। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। গত বছর মে মাসে ইসরায়েলি পত্রিকা জেরুজালেম অনলাইনে চট্টগ্রামের ব্যবসায়ী ও বিএনপি নেতা আসলাম চৌধুরী ও সে দেশের গোয়েন্দা সংস্থা মোসাদের কথিত এজেন্ট মেহেদী আল সাফাদির সঙ্গে বৈঠকের সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে তা বাংলাদেশের গণমাধ্যমে আলোড়ন তোলে। তার জেরে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় 16 মে গ্রেপ্তার হন আসলাম চৌধুরী। মামলা তদন্ত করতে এবছর 2রা জানুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি শেখ নাজমুল আলমের নেতৃত্বে 4 সদস্যের একটি দল ভারত সফর করেন। সফর থেকে ফিরে তারা জানাচ্ছেন, মেহেদী আল সাফাদি ও আসলাম চৌধুরীর মধ্যে বৈঠকগুলো হয় মার্চ মাসের 6 থেকে 9 তারিখের মধ্যে। বিজেপির এক যুব নেতার সহায়তায় প্রথম বৈঠক হয় 6 মার্চ দিল্লির কনস্টিটিউশন ক্লাবে। 7 মার্চ বৈঠক হয় দিল্লি গেট এবং বলিউডের এক অভিনেত্রীর বাসায়। চূড়ান্ত বৈঠক হয় 9 তারিখ আগ্রার তাজ রিসোর্টে। গোয়েন্দারা জানিয়েছেন, তারা প্রতিটি জায়গা থেকেই মামলার প্রয়োজনীয় নথি সংগ্রহ করেছেন। মেইন জিনিসটা তাজ রিসোর্টে হয়েছে, এই কারণ যেহেতু কনস্টিটিউশন ক্লাব হয়েছে আর তাজ রিসোর্ট হয়েছে। তাজ রিসোর্ট যেহেতু আপনার ভূগর্ভস্থ তাদের একটা কনফারেন্স রুম, এটাতে আমরা বুঝতে পারি যে এখানেই হয়তো গোপনীয় কথাবার্তা বলেছে। এক ডিলে 2 পাখি মারছে সে, কারণ তার সফর দিয়ে একসাথে তার ব্যবসায়িক কর্মকাণ্ডকে সামনে তুলে আনছে, পাশাপাশি এই কাজটা করছে। এটা তো বোঝাই যাচ্ছে লোকের তালিকা দেখে। শেখ নাজমুল আলম আরো জানান, সরকার আসলে মন্ত্রী বানানোর টোপ দিয়ে ইসরায়েলি নাগরিক মেহেদী আল সাফাদির সঙ্গে ষড়যন্ত্র করতে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে নির্দেশ দেওয়া হয় লন্ডনের এক বৈঠকে। আর মাসিক $20,000 চুক্তিতে ষড়যন্ত্রে নামেন সাফাদি। তিনি আরো জানান, শিগগিরই এ মামলার চার্জশিট দেওয়া হবে। মাসিক $20,000 চুক্তিতে তার হয়েছিল যে সে একটা নির্বাচন দিতে বাধ্য হয় সরকার, সেই ব্যবস্থা সে করে দিবে। আকস্মিক না, তাকে তো এর সাথে বৈঠক করার জন্যই তাকে লন্ডন থেকে বলেই দিয়েছিল, সে তো বলছে আমাদের। এবং সে যখন কথা বলে তারেক জিয়ার সাথে, তখন কিন্তু শাহ মোয়াজ্জেম তার সামনে ছিল। আমাদের মামলার তদন্তের যে সমস্ত জিনিস আমাদের দরকার, আমরা এখন মোটামুটি একটা পর্যায়ে আসছি, আমরা এখন দ্রুত এটাকে শেষ করে দিব। তবে এ মামলায় মেহেদী আল সাফাদি কিংবা ভারতের কেউ আসামি হচ্ছেন না বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছরের মতো এবছরও দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে বিভিন্ন সংগঠন। হিমু পরিবহন নামে একটি সংগঠন আয়োজন করে ক্যান্সার সচেতনতা দৌড়। সকাল 8টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দৌড় শুরু হয়ে দোয়েল চত্বর, বাংলা একাডেমি এবং টিএসসি হয়ে আবারও শহীদ মিনারে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ উপস্থিত ছিলেন ক্যান্সার আক্রান্ত রোগীরা।
সংক্ষিপ্ত আলোচনায় ক্যান্সার প্রতিরোধ ও প্রতিকারের ব্যাপারে বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের ছোট ভাই ও উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবিব। দেশে প্রতি বছর নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন 1,20,000 মানুষ। তার বিপরীতে একটি মাত্র বিশেষায়িত হাসপাতাল, আর সব মিলে 200 জনেরও কম ক্যান্সার বিশেষজ্ঞ রয়েছেন, যা বাংলাদেশে ক্যান্সারের সার্বিক ভয়াবহতা প্রকাশ করছে। তাই ক্যান্সার চিকিৎসার অবকাঠামো বাড়ানোর পাশাপাশি ক্যান্সার প্রতিরোধের দিকে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। বাংলাদেশে ক্যান্সারের ব্যাপকতা নিয়ে জাপানের জার্নাল অফ ক্লিনিক্যাল অনকোলজিতে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়, বাংলাদেশের 1,27,00,000 মানুষের দেহে অস্বাভাবিক কোষের বৃদ্ধি ঘটে চলছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যা নিউপ্লাসিয়া নামে পরিচিত, এবং 2030 সাল নাগাদ ক্যান্সারের ঝুঁকিতে থাকবেন 2,04,00,000 মানুষ, এমন আশঙ্কার কথা বলছে এই গবেষণা। অন্যদিকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালে চিকিৎসা নিতে আসা 2 বছরের রোগীদের তথ্য বলছে, এখন বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 16 লাখ। আমি যখন জয়েন করি তখন 10 জন মাত্র স্পেশালিস্ট ছিল, এখন সব মিলে প্রায় 200-র মতো আছে। যথেষ্ট না, কিন্তু যারা আছে তারা তো সবাই ঢাকা কেন্দ্রিক, হাসপাতালের বেড সংখ্যা বাড়ায় লাভ নাই। আমাদের প্রস্তাব হলো যে 8টি বিভাগীয় শহরে আমরা আঞ্চলিক ক্যান্সার কেন্দ্র চাই। প্রথমত তাদের কম খরচে তারা আসতে পারবে, তাদের এই যে সেবা নেওয়ার হারটা বাড়বে, আগ্রহটা বাড়বে এবং ব্যয় কম হবে, এই জিনিসগুলো হবে। এবং তাতে কি হবে, যত তাড়াতাড়ি আসবে তত চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনাটা বাড়বে। গবেষণায় দেখা যায়, হাসপাতালে ভর্তি হওয়া মোট ক্যান্সারে আক্রান্ত 60%ই পুরুষ, যাতে 13 থেকে 18%ই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। এছাড়া লিপ অ্যান্ড ওরাল ক্যান্সার 12 এবং অন্ননালীর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে 8.2%, যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে তামাক ও তামাকজাত পণ্য ব্যবহারকে। এমন কোনো কেমিক্যালস আর নাই যেটার মধ্যে 70টি কার্সিনোজেনিক উপাদান আছে। পুরুষের ফুসফুসের ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, গলার ক্যান্সার, মুখের ক্যান্সার সহ সকল ক্যান্সারের জন্য তামাক দায়ী। পরোক্ষ ধূমপানের কারণে মহিলারা স্তন ক্যান্সারে আক্রান্ত হন। বর্তমানে ক্যান্সারের ঔষধ বাংলাদেশে তৈরি করা হলেও অতিরিক্ত মূল্যের কারণে তা এখনো বেশিরভাগ ক্যান্সার রোগীর ধরাছোঁয়ার বাইরে। তাই ক্যান্সারের চিকিৎসায় সরকারের সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি ক্যান্সার প্রতিরোধে সরকারি ও ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। যুক্তরাষ্ট্র ভ্রমণে ট্রাম্পের নিষেধাজ্ঞার ওপর আদালতের স্থগিতাদেশ। চলছে বিক্ষোভ। কেনেডি বিমানবন্দরে প্রবাসী বাঙালি সহ মুসলমানদের জুমার নামাজ আদায়। অমর একুশে গ্রন্থমেলার ৪র্থ দিনে জমে উঠেছে মেলা। ভিড় জমিয়েছেন পাঠক, লেখক ও প্রকাশকরা। এর আগে সকাল থেকে শিশু কিশোরদের পদচারণায় মুখর ছিল শিশু প্রহর। শিশুতোষ বইয়ের পাশাপাশি সিসিমপুরের হালুম, টুকটুকি আর ইকরির সঙ্গে খুনসুটিতে মেতে ওঠে শিশুরা। বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে এই আয়োজন। অভিভাবকরা বলছেন, ছোটবেলা থেকে শিশুদের সৃষ্টিশীলতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান তারা। আয়োজকরা বলছেন, খেলা ও আনন্দের মাধ্যমে শিক্ষা দেওয়ার কারণে সিসিমপুর শিশুদের কাছে জনপ্রিয়। বাইশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 243 কোটি 44 লাখ টাকার রফতানি আদেশ পাওয়া গেছে বলে জানিয়েছেন রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা। বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি আরও জানান, এবারের মেলায় 113 কোটি 53 লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে। সামগ্রিক বিক্রয়ের পরিমাণ এই বছর এই মেলায় হয়েছে 113.53 কোটি টাকা। টিআইটিএফ শুধু পণ্যের রফতানি বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে ভূমিকা রাখছে তা নয়, এ মেলা দেশের পশ্চাৎ সংযোগ শিল্পের উন্নয়নে পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিদ্যুৎ খাতে মাঠ পর্যায়ে দুর্নীতি শতভাগ বন্ধে জেনারেল ম্যানেজারদের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন তিনি। পর্যায়ে যে দুর্নীতির যে বদনামটা রয়ে গেছে এখনো, সেটা শতভাগ আপনাকে সাকসেস হতে হবে, এটা শেষ করতে হবে। আমি আর্থিকভাবে লাভবান না, আমার 800 কোটি টাকা প্রফিট ছিল, তার থেকে 400 কোটি টাকা কমে গেছে, আমার লস হয়ে গেছে, এই মানসিকতা থেকে সরে আসতে হবে। আবাসিক খাতে বিদ্যুতের একদিনে সংযোগ আমরা করতে চাই। আপনাদের মাথায় রাখেন, আপনারা পরিকল্পনা করেন কিভাবে এটাকে দিতে পারবেন। প্রতি বছর দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়ে 20 লাখেরও বেশি। এদের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর পাশের সংখ্যা 5.5 লাখের বেশি।
তবে এদের সবার জন্য নেই সরকারি চাকরির সুযোগ। আবার বেসরকারি খাতে কর্মক্ষেত্রের পরিধি সীমিত হয়ে আসায় বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনো শিক্ষার্থীদের বেশিরভাগই বেকার থাকছে। চাকরির বাজার নিয়ে সেলিয়া সুলতানার 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। জব তো অনেক কঠিন। 13টা পোস্টের জন্য 50,000 পরীক্ষা দিলাম। স্নাতক আর স্নাতকোত্তর শেষে চাকরি যেন সোনার হরিণ। পূর্ণাঙ্গ নিশ্চয়তার প্রধান ভরসা সরকারি চাকরি। তাই বহুবার পরীক্ষায় বসার পরও তা যেন ধরাছোঁয়ার বাইরে। 11 সালে মাস্টার্স আমার 2013 মার্চে শেষ হয়েছে। গভর্নমেন্ট জবটা ভালো মনে হয়েছে, এইটার জন্যই ওই পিএসসির জবের পিছনে এখন পর্যন্ত লেগে আছি। পোস্টের সার্কুলার দেয়, যেটা রিকোজিশন আসে, দেখা যাচ্ছে এখানেও পিএসসি কিছুটা পোস্ট হাতে রেখে দেয়। পেশাদারি সাবজেক্ট খুব কম দেখা যাচ্ছে। একজন মেডিকেল এমবিবিএস ডাক্তার সে ফরেন ক্যাডার হয়ে যেতেছে। সায়েন্সের গুলো মানে বেশি ব্যাংকার হচ্ছে আজকাল। 2011 থেকে 15 এই 5 অর্থ বছরের পরিসংখ্যান বলে সরকারি খাতে কর্মকর্তা কর্মচারী হিসেবে নিয়োগ পেয়েছেন 2,66,275 জন। এর মধ্যে 14-15 অর্থ বছরে 50,473 জন, 13-14 অর্থ বছরে 59,132 জন, 2012-13 অর্থ বছরে 29,752 জন এবং 11-12 অর্থ বছরে 51,013 জন। এদের প্রায় অর্ধেকই স্নাতক ও স্নাতকোত্তর পাশ করা, বাকিরা অষ্টম, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ। আবার সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় 2.5 লাখ পদ শূন্য থাকলেও সেগুলো পূরণের কোনো উদ্যোগ নেই। অন্যদিকে 37তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি যখন দেয়া হয় তখনও 34তম বিসিএস এ উত্তীর্ণরা নিয়োগই পাননি। অনেক সময় ক্যাপিটালের শর্ট পড়ে যায়, অনেক সময় শ্রমের শর্ট পড়ে। আমাদের সাফিসিয়েন্ট উৎপাদন ইউনিট নেয় শিল্প কারখানায়, তারপরে সার্ভিস সেক্টরে অনেক তোমার ইউনিট থাকলে তখন সেখানে এমপ্লয়মেন্ট হয়। ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিটের 2014 সালের প্রতিবেদনে বলা হয় বর্তমানে বাংলাদেশের 47% স্নাতকই বেকার, যাকে বলা হচ্ছে হাই ইউনিভার্সিটি এনরোলমেন্ট লো গ্র্যাজুয়েট এমপ্লয়মেন্ট। আর আইএলও বলছে বেকারত্ব বাড়ছে এমন 20 দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 12তম। অর্থনীতিবিদরা মনে করেন সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি খাতে বিনিয়োগ এবং শ্রমবাজার সম্প্রসারণ না হওয়া বেকারত্ব বাড়ার অন্যতম একটি কারণ। কর্মসংস্থান বাড়াতে হলে বেসরকারি খাতের বিনিয়োগটা ভীষণ দরকার, কারণ সরকারি খাতের পক্ষে এত বেশি বাড়তি লোকের চাপ সহ্য করা সেটা সম্ভব না। বিগত কয়েক বছরে আমরা নানান রকম প্রণোদনা সত্ত্বেও আমরা কিন্তু দেখছি যে উদ্যোক্তারা তাদের যে ব্যবসাপাতি যেই হারে বাড়ানোর কথা বা যেই ধরনের যত হারে নতুন উদ্যোক্তা দেখার কথা সেটা দেখছি না। এছাড়া বেসরকারি কর্মক্ষেত্রে দেখা যায় 2014-15 অর্থ বছরে বিনিয়োগ বোর্ড নিবন্ধিত শতভাগ বিনিয়োগ যদি বাস্তবায়ন হয় তাতেও মোট কর্মসংস্থান হওয়ার কথা 2,26,411 জন। যদিও নিবন্ধনের অর্ধেকও শেষ পর্যন্ত বিনিয়োগ হয় না। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির 1 বছর পেরিয়ে গেল, এখন পর্যন্ত অর্ধেক অর্থ উদ্ধার করতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক। বাকি অর্থ ফেরত পাওয়া নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সময় ক্ষেপণের কারণেই অর্থ উদ্ধারে জটিলতা সৃষ্টি হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এই অবস্থায় খুব দ্রুতই এই অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। দিনটি ছিল বৃহস্পতিবার, দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সরকারি ছুটির ঠিক আগের দিন। হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ককে বাংলাদেশ রিজার্ভ থেকে অর্থ স্থানান্তরের 35টি নির্দেশনা দেয়া হয়, যার মধ্যে 5টি নির্দেশনা কার্যকরী হয়। বেহাত হয়ে যায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $10,10,00,000। এই ঘটনার 1 বছর পেরিয়ে গেলেও উদ্ধার করা সম্ভব হয়েছে চুরি যাওয়া অর্থের অর্ধেকেরও কম। বাকি $6.5 কোটি ফেরত পাওয়া নিয়ে রয়েছে চরম অনিশ্চয়তা। অর্থ উদ্ধারের দীর্ঘসূত্রিতার কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত দ্বন্দ্বই কারণ বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের এই সাবেক ডেপুটি গভর্নর। দুইবার তারিখ দিয়ে অর্থমন্ত্রী নিজে সেদিন বলেছেন যে আজকে করবো না, আরেকদিন করবো। আমি মনে করি যে অর্থমন্ত্রীর এই ধরনের আচরণ টাকা না পাওয়ার ক্ষেত্রে অবদান রেখেছে। অর্থমন্ত্রীর এই অভিনয়গুলো না করলে জিনিসটা এই পর্যায়ে যেত না। টাকা পাওয়ার আর কোনো পথ নাই, সেটা এক নেগোসিয়েশনের সম্ভব ছিল এবং সেই পরিস্থিতি ছিল। আমরা সেটাকে বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের অদক্ষতার জন্য অথবা অন্য কোনো কারণে তাদের এটাকে আমরা হারিয়েছি। এখন আইনগত পথে যাওয়ার আর কোনো বিকল্প নাই। অর্থ উদ্ধারের বিষয়টি এখন অনেকটাই ধীরগতি হয়ে গেছে স্বীকার করে অর্থ প্রতিমন্ত্রী বলেন, শুরুতে ফিলিপাইন সরকার থেকে এই বিষয়ে সহযোগিতা করলেও এখন তাদের সেই আন্তরিকতা অনেকটাই কমে গেছে। স্রোতগতি হয়ে গেছে পূর্বের তুলনায়।
এটা কেন হয়েছে কোনো আইনি বিষয় কিনা আমি কি বলতে পারছি না। আশা করবো যে আমরা পুরো টাকাটি পাবো, তবে না পেলে যে একদম আমরা মরে যেতে হবে এমন কোনো বিষয় নয়। এটা একটা আমাদের জন্য শিক্ষা। আমি মনে করি এখানে প্রযুক্তিটাকে আরো শক্তিশালী করতে হবে এবং সম্পূর্ণ ফেল প্রুফ যেটা, যে কখনো এটা ব্যর্থ হবে না, সেই ধরনের একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। আমি একটু আশ্বস্ত করতে পারি যে সরকার পিছিয়ে নেই, সরকার এটাকে আইনি পথে, তাদের সরকার নিয়মের পথে এটাকে পার্সু করছে একটানা। সেই হিসাবে আমাদের সিস্টেমটার মধ্যে যেসব ব্যক্তিরা কাজ করে, লোকগুলোর মধ্যে কিছু গাফিলতি, কিছু কিছু জায়গায় ব্যর্থতা অবশ্যই আছে। গেল 1 বছরে বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের এখন পর্যন্ত অর্ধেক উদ্ধার করা সম্ভব হয়নি। তাই বাকি অর্ধেক পুরোটা উদ্ধারের পাশাপাশি দেশের ব্যাংকিং ব্যবস্থা এবং রিজার্ভের নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তিগত নিরাপত্তা সবথেকে বেশি জরুরি বলে মনে করছেন দেশের ব্যাংকিং খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। 7টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের উপর ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার যুক্তরাষ্ট্র জুড়ে সাময়িকভাবে স্থগিতের আদেশ দিয়েছেন সিয়াটলের একটি ফেডারেল আদালত। নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত আছে সারা যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের নির্বাহী আদেশের প্রতিবাদে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে জুমার নামাজ আদায় করেন প্রবাসী বাঙালি সহ বিভিন্ন দেশের মুসলমানরা। যুক্তরাষ্ট্র থেকে শিহাবুদ্দিন কিসলুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মুসলমানদের জুমার নামাজ আদায়ের দৃশ্য স্বাভাবিক হওয়ার কথা থাকলেও শুক্রবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নামাজের এ চিত্র স্বাভাবিক নয়। কেননা মুসলিম প্রধান 7 দেশের নাগরিকদের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার প্রতিবাদে বিমানবন্দর এলাকায় এ নামাজ আদায় করেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসী মুসলমানরা। বিমানবন্দরের 4 নম্বর টার্মিনালে নামাজের আয়োজন করে নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশন এবং ইসলামিক লিডারশিপ কাউন্সিল অব নিউ ইয়র্ক। ট্রাম্পের অন্যায় নীতিমালার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে অবিলম্বে নির্বাহী আদেশ বাতিলের দাবি জানান এতে অংশগ্রহণকারীরা। প্রেসিডেন্ট ট্রাম্প যে এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে সেটা হয়তো পর্যায়ক্রমে অন্যান্য মুসলিম কান্ট্রি এফেক্টেড হতে পারে, কিন্তু আমরা চাই এখনই এটা স্টপ হোক এবং সেজন্য আমাদের এখানে আসা। এবং যেহেতু কোর্ট অলরেডি স্টে অর্ডার দিয়েছে, আমরা আশা করছি যে প্রেসিডেন্ট ট্রাম্প তার এই পদক্ষেপ থেকে ফিরে আসবে এবং সবাইকে অ্যাজ এ ইমিগ্রেন্ট কান্ট্রি ইমিগ্রেন্টদেরকে ওয়েলকাম করবেন। এই দেশ হলো ইমিগ্রেন্টের দেশ। আমরাও একসময় ইমিগ্রেন্ট ছিলাম। আজকে প্রেসিডেন্ট ট্রাম্প যে তার যে এক্সিকিউটিভ অর্ডার, আমরা এটার সম্পূর্ণ বিরোধিতা করতেছি এবং এটার বিরোধিতা করার জন্য আজকে আমি এখানে। একইভাবে প্রতিবাদ হয়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসেও। ইসলামিক সেন্টার অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় নামাজ আদায়ের পর আয়োজিত প্রতিবাদ সমাবেশে অভিবাসী ও শরণার্থীদের স্বাগত লেখা প্লেকার্ড বহন করতে দেখা যায়। অবিলম্বে বৈষম্যমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তারা। ভিন্ন রকম প্রতিবাদ হয়েছে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে। সেখানে জড়ো হয়ে নেচে নেচে ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ করেন কয়েকশো অংশগ্রহণকারী। এখানে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়েছি। আমাদের ঐক্য আর সমতার প্রমাণ দিতেই আমরা এখানে জড়ো হয়েছি। আমরা ট্রাম্পকে জানিয়ে দিতে চাই আমাদের দেশে বৈষম্য, ভণ্ডামি এবং ঘৃণার কোনো জায়গা নেই। ট্রাম্পের নিষেধাজ্ঞার প্রতিবাদ যে কেবল সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তা নয়। 7 মুসলিম প্রধান দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার ওপর সাময়িক স্থগিতের আদেশ দিয়েছেন সিয়াটলের ফেডারেল আদালত। এই আদেশ সারা যুক্তরাষ্ট্রে প্রযোজ্য হবে। ট্রাম্পের আদেশকে রাজ্য আদালতে চ্যালেঞ্জ করা যায় না বলে এক সরকারি আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ফেডারেল বিচারপতি জেমস রবার্ট এই আদেশ দেন। এর আগে আরও কয়েকটি ফেডারেল আদালত একই ধরনের নির্দেশ দেন। ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা জারির পর ওই 7 দেশের নাগরিকদের প্রায় 1 লাখ ভিসা বাতিল করা হয়েছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। বাংলাদেশের ভারত সফর প্রসঙ্গ। টেস্টের আগে দুদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে কাল ভারত এ দলের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেকেন্দারাবাদের জিমখানা মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। আগামী 9 ফেব্রুয়ারি হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হবে ভারত বাংলাদেশের বহুল প্রতীক্ষিত টেস্ট। এর আগে ভারত এ দলের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন টাইগাররা। ভারতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এরই মধ্যে দুদিন অনুশীলনও করেছে মুশফিক সাকিবরা। প্রস্তুতি ম্যাচে বিশ্রাম দেয়া হতে পারে টাইগার পেসার তাসকিন আহমেদকে। তার পরিবর্তে মাঠে নামবেন আবু জায়েদ রাহি। অন্যদিকে ভারত এ দলের স্কোয়াড সাজানো হয়েছে অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটারদের নিয়ে। টেস্ট একাদশে থাকা অভিনব মুকুন্দ, হার্দিক পান্ডে এবং জয়ন্ত যাদব আছেন এ দলের স্কোয়াডে। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
সিরাজগঞ্জে মেয়রের গুলিতে নিহত হন সাংবাদিক শিমুল, দাবি স্থানীয় সংসদ সদস্যের। গ্রেফতার 7 যারাই জড়িত থাকুক বিচারের মুখোমুখি করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক চাপে নয়, বিশিষ্টজনদের মতামতেই প্রভাবমুক্ত নির্বাচন কমিশন গঠন করা হবে জানালেন সংশ্লিষ্টরা। সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে সর্বজন গ্রহণযোগ্যতা। মোসাদের কথিত এজেন্ট সাফাদির সঙ্গে ভারতের দফায় দফায় বৈঠক করেন আসলাম চৌধুরী। তথ্য প্রমাণ পাওয়ার দাবি গোয়েন্দাদের। শিগগিরই রাষ্ট্রদ্রোহ মামলার চার্জশিট। দেশে প্রতি বছর 20 লাখেরও বেশি কর্মক্ষম মানুষ বাড়লেও নেই পর্যাপ্ত কাজের সুযোগ। শ্রমবাজার ও বিনিয়োগ সম্প্রসারণ না হওয়ায় বাড়ছে বেকারত্ব, মত অর্থনীতিবিদদের। এবং বছরে দেশে নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয় 1 লাখেরও বেশি মানুষ। তামাকজাত পণ্য ও অনিরাপদ খাবারই কারণ বলছেন গবেষকরা। সচেতনতা বাড়াতে র্যালি। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।